ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। গত মাসে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশি কোনো নেতার সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডা 2050 সাল নাগাদ মোট বায়ু দূষণ এবং নিষ্ক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ বাড়িয়ে তুলতে সহমত হয়েছে। করোনা ভাইরাসের কারণে বাইডেনের সঙ্গে জাস্টিন ট্রুডোর এই বৈঠক ছিল ভার্চুয়াল। বাইডেন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে এবং ট্রুডো অটোয়া থেকে এই ভার্চুয়াল বৈঠকে আলোচনা করেন। ট্রুডো বলেন, গত বছরগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অভাব তিনি বোধ করেছেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে। ট্রুডো আরো বলেন, এখন যখন আমরা যৌথ ইশতেহার দিতে চলেছি তখন ভাবতে ভালো লাগছে যে আমেরিকানরা জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ থেকে বেরিয়ে আসছেন না, বরঞ্চ এই প্রসঙ্গটি যুক্ত করছেন। বাইডেনও কানাডার নেতাকে বলেন যে কানাডার চাইতে আমেরিকার আর কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। ট্রুডো বলেছেন যে মঙ্গলবারের ওই আলোচনায় তিনি এবং বাইডেন কোভিড-19 মোকাবিলায় সহযোগিতার বিষয়টি আলোচনা করেছেন। তিনি বাইডেনকে ধন্যবাদ জানান কানাডার 2 জন নাগরিককে মুক্তি দিতে চীনের ওপর চাপ প্রয়োগের জন্য। যুক্তরাষ্ট্রের সেনেট মঙ্গলবার জাতিসংঘের দূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিয়েছে। কোন রিপাবলিকানের আপত্তির কারণে এই নিয়োগ বিলম্বিত হল। পক্ষে 78 এবং বিপক্ষে 20 ভোটে লিন্ডা টমাস গ্রিনফিল্ডের নিয়োগ নিশ্চিত হল। তিনি দ্বিদলীয় সমর্থন লাভ করেন এবং 20 জন রিপাবলিকান সেনেটর এই নিয়োগ সমর্থন করেন, যাদের মধ্যে ছিলেন লিন্ডসে গ্রাহাম, মিট রমনি এবং সংখ্যালঘু নেতা মিচ ম্যাকনেল। টমাস গ্রিনফিল্ডের নিজের রাজ্য লুইজিয়ানার 2 জন রিপাবলিকান সদস্য বিল ক্যাসিডি এবং জন কেনেডিও তাকে সমর্থন করেন। পালাক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে 1 মার্চ থেকে যুক্তরাষ্ট্র, আর তার ঠিক 1 সপ্তাহ আগে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হলেন। তিনি প্রেসিডেন্টের মন্ত্রিসভায়ও আসন গ্রহণ করবেন। ছোট বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 60টি কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, তবে ছাত্রাবাস বন্ধ থাকবে। দিনভর ছাত্র বিক্ষোভের পর বিকেলে শিক্ষা মন্ত্রণালয় আগে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায়। এ নিয়ে এখন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন। শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সংশ্লিষ্টদের এক অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয় পরীক্ষাগুলো আগের রুটিনে নেওয়া হবে। এর আগে সকালে প্রথমে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা, পরে আরেক দল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ করেন। স্থগিতাদেশ প্রত্যাহারের খবর আসার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন। শিক্ষার্থীদের অবরোধ চলাকালে রাজধানী জুড়ে যানজট দেখা দেয়। করোনা পরিস্থিতির কারণে গত বছর মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। তারা অবশ্য ইতিমধ্যে হল ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার শিক্ষামন্ত্রী এক সিদ্ধান্তে জানান 24শে মে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে। বলা হয়, এর আগে শিক্ষক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ওদিকে সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন 5 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 428 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম গণমাধ্যমকে তথ্য জানান। টিকা নেওয়ার 12 দিন পর করোনা আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর সেই ব্যক্তি যদি হন একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তখন তো কথাই নাই। দুর্যোগ সচিব মোহাম্মদ মহসিন টিকা নেন 7 ফেব্রুয়ারি। এরপর তার শরীরে কিছু সমস্যা দেখা দেয়। 19 ফেব্রুয়ারি করোনা টেস্টের রেজাল্ট আসে পজিটিভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি হাসপাতালে রয়েছেন। টিকা নেওয়ার 12 দিন পর কিভাবে করোনা আক্রান্ত হতে পারেন জানতে চাইলে বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, সম্ভবত টিকা নেওয়ার আগেই তিনি সংক্রমিত হয়েছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারতের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উদ্বেগজনকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। কেন সংক্রমণ বাড়ছে তা জানতে পশ্চিমবঙ্গ সহ এমন 10টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চ পর্যায়ের বহু বিভাগীয় দল পাঠালো কেন্দ্র। এই সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এক একটি দলে 3 জন করে সদস্য রয়েছেন। এই দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর, যে 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দল পাঠাচ্ছে কেন্দ্র, সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীর। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেন সংক্রমণ বাড়ছে তা জানতে রাজ্য প্রশাসনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রের এই দল। কিভাবে সংক্রমণ ঠেকানো যায় এবং তা নিয়ে কি কি পদক্ষেপ করা যায় তা নিয়েও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাবে রাজ্য এবং কেন্দ্রের পাঠানো এই দলগুলো বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। মঙ্গলবার কোভিড-19 মহামারী থেকে বিশ্বের উদ্ধার পাওয়া বিষয়ে একটি ভার্চুয়াল প্যানেলে আলোচনায় যুক্ত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছিল এই বিষয়ে সমর্থক একটি সংগঠন গ্লোবাল সিটিজেন। ওয়েবের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের নেতারা, অভিনেতা এবং সঙ্গীত শিল্পীরাও, যারা বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবিশেষের কাছ থেকে চাঁদা চাইছিলেন। এই প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে এমন একটি মঞ্চ তৈরি করা যাতে এই মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় এবং টিকাদানে সমতা, বিশ্বের ক্ষুধা, জলবায়ু সংকট এবং আন্তর্জাতিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। ইউরোপীয় কমিশনের সভানেত্রী উর্সুলা ভন দের লেয়েন তার মন্তব্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানের প্রতিধ্বনি তুলে বলেন, আফ্রিকায় স্বাস্থ্য পরিচর্যা কর্মীদের জন্য টিকা দান করতে হবে। তিনি বলেন, বিশ্বের প্রতিটি কোণে যত শিগগির সম্ভব টিকা পৌঁছতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত কোভ্যাক্স টিকা সহযোগিতা কর্মসূচির জন্য ইইউ অতিরিক্ত $60 কোটি প্রদান করেছে, যাতে করে উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে কোভিড-19 টিকা সরবরাহ করা যায়। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ওই কর্মসূচির জন্য $400 কোটি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন যে এবছরে আরো পরের দিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র এতে যোগ দেওয়ার চেষ্টা করবে। ব্লিংকেন গতকাল ওই পরিষদে দেয়া এক ভিডিও ভাষণে বলেন, আমরা বিনয়ের সঙ্গে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের কাছে চাইছি এই পরিষদে ফিরে আসার ব্যাপারে আমাদের সমর্থন দেওয়ার জন্য। 47 সদস্য বিশিষ্ট এই পর্ষদের আসনগুলোর মেয়াদ হচ্ছে 3 বছর এবং ব্লিংকেন বলছেন যুক্তরাষ্ট্র 2022 থেকে 2024 সালের জন্য ওই পর্ষদে আসন চায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকালে যুক্তরাষ্ট্র এই পর্ষদ থেকে নিজেকে এই বলে প্রত্যাহার করে নেয় যে তারা অন্যায়ভাবে ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং এমন কিছু রাষ্ট্রকে সদস্য হতে দিয়েছে যাদের মানবাধিকার রেকর্ড খুবই দুর্বল। ব্লিংকেন বলছেন, যুক্তরাষ্ট্র যখন আবার সম্পৃক্ত হচ্ছে তখন আমরা মানবাধিকার পর্ষদকে বলবো তাদের কার্যক্রম পরিচালনার বিষয়টি খতিয়ে দেখতে, আর তার মধ্যে রয়েছে ইসরায়েলের ব্যাপারে তাদের মাত্রাহীন মনোযোগও। ইকুয়েডরের কর্মকর্তারা বলছেন 3টি শহরের কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে সেখানে প্রতিপক্ষ গ্যাংগুলোর মধ্যে দাঙ্গায় কমপক্ষে 75 জন বন্দী প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট লেনিন মোরোনো জাতীয় কারাগার ব্যবস্থাপনায় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলেন। কর্মকর্তারা বলছেন কর্তৃপক্ষ অতিরিক্ত 100 জন পুলিশ নিয়োগ করে ওয়ায়াকুল, চুয়েঞ্চা এবং লাতাচুঙ্গার কারাগারগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে। প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রককেও আদেশ দিয়েছেন যেন তারা আটক কেন্দ্রের আশপাশে বন্দুক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক নিয়ন্ত্রণের জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করে। ন্যাশনাল সার্ভিস অফ অ্যাটেনশন টু পিপল ডিপ্রাইভড অফ লিবার্টির পরিচালক এডমান্ডো মানসোয়া বলেন,
কারারুদ্ধ লোকদের মধ্যে লড়াই শুরু হয় যখন পুলিশ অস্ত্রশস্ত্র সন্ধান করার অভিযান শুরু করে। তিনি বলেন, কয়েকজন কারা কর্মী এই দাঙ্গায় আহত হয়েছেন, তবে তাদের কেউই মারা যাননি। রাশিয়ায় ক্রেমলিন সরকারের সমালোচক অ্যালেক্সি নাভালনিকে কারারুদ্ধ করে রাখার কারণে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি সিদ্ধান্তে রাশিয়ার রাজনৈতিক সক্রিয়বাদীরা হতাশ হয়েছেন। তারা বলছেন যে প্রস্তাবিত এই শাস্তিমূলক ব্যবস্থা খুবই দুর্বল এবং সতর্ক করে দিয়েছেন যে মস্কোর উপর এর প্রভাব খুব সামান্যই পড়বে। ইউরোপীয় ইউনিয়ন নাভালনি এবং তার সমর্থকদের উপর ক্রেমলিনের অভিযানে যেসব রুশ শীর্ষ কর্মকর্তা অংশ নিয়েছিলেন তাদের উপর তাদের কথায় উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন। গত 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকদের দ্বারা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো শীর্ষস্থানীয় সুরক্ষা কর্মকর্তাদের কাছ থেকে বিশদ শুনানি হয় কংগ্রেসে। সুরক্ষা আধিকারিকরা আইন প্রণেতাদের বলেন, সেদিন সেখানে আইন প্রয়োগের অসংখ্য ভুল পদক্ষেপ ছিল। সেই দাঙ্গার 6 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে শীর্ষ সুরক্ষা আধিকারিকরা আইন প্রণেতাদের বলেন, তারা নজিরবিহীন হামলার জন্য অপ্রস্তুত ছিলেন। ক্যাপিটাল পুলিশের প্রাক্তন প্রধান স্টিভেন সান্ট বলেন, আমরা গণবিক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার কথা ভেবে সেভাবেই প্রস্তুত ছিলাম। তবে ঘটেছিল সামরিক ক্যাডায় অফিসারদের উপর সমন্বিত হামলা এবং ক্যাপিটল ভবনে হিংস্র আক্রমণ ও দখল। ক্যাপিটল হিল সুরক্ষায় রয়েছে $516 মিলিয়ন ব্যয়ের নিজস্ব পুলিশ বাহিনী। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠা এবং ট্রাম্পের স্টপ দ্য স্টিল সমাবেশের আগে ক্যাপিটল হিল পুলিশ, ডিসি পুলিশ এবং ফেডারেল কর্তৃপক্ষের যৌথ আলোচনা হয়েছিল। তারপরেও ঘটেছিল সেই হামলা। প্রাক্তন হাউস সার্জেন্ট অ্যাট আর্মস পল ইরভিং বলেন, খুব সন্তুষ্ট ছিলাম যে আমাদের একটি শক্তিশালী সুরক্ষা পরিকল্পনা হয়েছে, যা গোয়েন্দাদের সঙ্গে সামঞ্জস্য করেই করা হয়েছিল। ইউএস ক্যাপিটাল পুলিশের প্রাক্তন প্রধান স্টিভেন সান্ট আইনজীবীদের বলেন, সহিংস হামলার বিষয়ে 5 জানুয়ারি এফবিআই এর হুঁশিয়ারির বিষয়ে সতর্ক করার বিষয়টি জানা থাকলে প্রস্তুতি অন্যরকম হতে পারত। ডেমোক্রেট সেনেটর গ্যারি পিটার্স বলেন, এত বড় একটি ঘটনা অথচ তার আগে আপনারা জানবেন না, তা কিভাবে হয়? স্টিভেন সান্ট বলেন, এটাই আমাদের দেখা দরকার, কিভাবে আমরা তথ্যের সমন্বয় করব, কিভাবে কোথায় তা প্রবাহিত করব। ন্যাশনাল গার্ড সদস্যদের আনতে সেদিন বিলম্বের সঠিক কারণও এখনো অস্পষ্ট। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট জে কন্টি বলেন, ন্যাশনাল গার্ডকে দ্রুত ক্যাপিটল মাঠে প্রেরণে অনীহা দেখে আমি অবাক হয়েছি। সেদিনের দাঙ্গায় তাদের ভূমিকার জন্য ইতিমধ্যে 250 জনেরও বেশি সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। কংগ্রেসে হামলার বিষয়ে শীর্ষস্থানীয় সুরক্ষা কর্মকর্তারা বলেছেন, আগেই ওই হামলা সুস্পষ্টভাবে সমন্বয় করা ছিল। রবার্ট জে কন্টি থার্ড বলেন, ওই হামলায় জড়িত বেশ কয়েকজন ব্যক্তির রেডিও যোগাযোগ ছিল। সেখানে থাকা বেশ কয়েকজন লোকের রাসায়নিক দ্রব্য এবং নানান ধরনের স্প্রে ব্যবহারের সমন্বিত পরিকল্পনা ছিল। আমি অবশ্যই বিশ্বাস করি এটি একটি সমন্বিত হামলা ছিল। বিগত 2 শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের সবচেয়ে বাজে এই ঘটনার বিষয়ে মঙ্গলবার শুনানি কংগ্রেশনাল তদন্তেরই একটি অংশ। আগামী সপ্তাহে এ বিষয়ে পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। ক্যাথরিন জিপসনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
2022 সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির কর্মকাণ্ডের কাজে সম্পৃক্ত 1018 জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক 10 বছরে কাতারে প্রাণ হারিয়েছেন। এদিকে দক্ষিণ এশিয়ার 5টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মোট 6751 জন অভিবাসী শ্রমিক 2011 থেকে 2020 সাল পর্যন্ত কাতারে প্রাণ হারিয়েছেন বলে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান মঙ্গলবার এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। গার্ডিয়ান বলছে, প্রাণহানির মধ্যে ভারতের 2711 জন, নেপাল 1641, পাকিস্তান 824 এবং শ্রীলঙ্কার 557 জন রয়েছেন। পত্রিকাটির হিসেবে প্রতি সপ্তাহে গড়ে 12 জন শ্রমিকের মৃত্যু হচ্ছে এই 5 দেশের। পত্রিকাটি জানায়, মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া প্রাণহানির তালিকায় অন্যান্য দেশের শ্রমিকরাও রয়েছেন। কাতার কর্তৃপক্ষ এসব প্রাণহানির ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বললেও মানবাধিকার সংস্থাগুলো তা কোনো ক্রমেই মানতে নারাজ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুর ঘটনাগুলোর প্রকৃত কারণ নির্ণয়ে কর্তৃপক্ষীয় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রকট অভাব রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, শ্রমিক মৃত্যুর মতো এত বড় একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়কে কাতার অবজ্ঞা করছে। কাতার ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, মৃত্যুর যে রেকর্ড কাতারে রাখা হয় তাতে পেশা এবং ঘটনাস্থলের কোনো উল্লেখ থাকে না। 2022 সালের বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে 2011 থেকে কাতারে নতুন নতুন স্টেডিয়াম, নতুন বিমানবন্দর, হোটেল, আধুনিক গণপরিবহন সহ নানা স্থাপনা নির্মাণ ও উন্নয়নযোগ্য চলছে। আর এসব প্রকল্পগুলোতে কমপক্ষে 20 লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। এদিকে কাতারে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ব্যাপারে ঢাকা এখনো কোনো মন্তব্য করেনি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। গুজরাতের রাজধানী আহমেদাবাদে আজ নরেন্দ্র মোদীর নামাঙ্কিত সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগে নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম, তবে লোকমুখে এটি মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত ছিল। আজ উদ্বোধনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, আজ থেকে সর্দার প্যাটেল স্টেডিয়ামের নতুন নামকরণ হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমাদের প্রধানমন্ত্রী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন তিনি। আজ তার নামে এটি খুলে দেওয়া হলো। রাষ্ট্রপতি কোবিন্দ বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম শুধু নয়, আন্তর্জাতিক স্তরে অত্যাধুনিক স্পোর্টস স্টেডিয়াম হিসেবেও এর তুলনা আর কোথাও পাওয়া যাবে না। স্টেডিয়ামের নাম পাল্টানোর কথা ঘোষণা করার পরেই বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনায় মুখর হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, একজন সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রনেতার নাম মুছে ফেলে তার বদলে জীবিত প্রধানমন্ত্রীর নামে কোনো স্টেডিয়ামের নাম দেওয়া একদিকে চূড়ান্ত আত্মপ্রচারের আর অন্যদিকে চরম চাটুকারিতার উদাহরণ। নেট জগতেও এই নামকরণের প্রচণ্ড নিন্দে করা হচ্ছে। তবে বিজেপি অবিচলিতভাবে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলাধুলোর জন্য যা করেছেন তার স্বীকৃতি হিসেবে এই সম্মানই তাঁর প্রাপ্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। সামুদ্রিক শৈবাল, মাছ ও কাঁকড়া চাষে যেন উৎসব উপকূল জুড়ে। যেখানে জোয়ার ভাটার নিত্য চলাচল, সেখানে নানা উপায়ে চলছে চাষাবাদ। দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা থাকায় যুক্ত হচ্ছে নতুন নতুন চাষ পদ্ধতি। মেরিকালচার নামক সমুদ্রে বাসমান এক চাষ পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। গবেষক দলের প্রধান ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী বলেন, কাঁকড়া, সিউইড, সামুদ্রিক 3 রকমের মাছের চাষের সমন্বয়ে একটা ফ্লোটিং ফার্ম কনসেপ্ট বাংলাদেশের চাষিদের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি। এতে করে বাংলাদেশের যে উপকূলীয় এলাকায় যেসব জনসাধারণ বসবাস করে তারা এটা জীবিকা হিসেবে নিতে পারবে। এতে করে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব বলে আমার বিশ্বাস। কক্সবাজারের মহেশখালী চ্যানেলে 2018 সালে শুরু হয় বাসমান সমন্বিত চাষাবাদ। সম্প্রতি তা পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ সময় মেরিকালচারের সম্ভাব্যতা নিয়ে কথা বলেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার বলেন, আমাদের তো আসলে সমুদ্র বিজয় হয়ে গেছে, অনেক বিশাল জায়গা আমাদের আয়ত্তে এসেছে। এখন আমাদের নজর দিতে হবে, যেভাবে আমরা মাংসে স্বয়ংসম্পন্ন হয়েছি, যে মাছগুলো আমাদের চলে যাচ্ছে, যে মাছগুলো রেয়ার কালেকশনের মাছ হয়ে যাচ্ছে, সেইগুলিকে এরকম মাল্টি কালচারাল পদ্ধতিতে যদি চাষ করে আমাদের দেশের স্বয়ংসম্পন্নতা অর্জন করে সেগুলো যদি আমরা বাইরে পাঠাতে পারি, এক্সপোর্ট করতে পারি, এটি তো একটা বিশাল ব্যাপার হবে। স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক বলেন, এই ধরনের গবেষণার মাধ্যমে আমরা এগুলিকে যদি জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারি, এগুলি পাইলটিং এর মাধ্যমে এগুলির অর্থনৈতিক এই কর্মকাণ্ডগুলি আমরা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে বঙ্গোপসাগরে যে অফুরন্ত আমাদের সম্পদ রয়েছে, সেই যে সুনীল অর্থনীতির কথা আমরা বলছি, সেগুলির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুনীল অর্থনীতি বিকাশে এই মেরিকালচার বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন গবেষকরা। মজ হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, মহেশখালী চ্যানেল, কক্সবাজার। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক। ফেসবুকে আলাপ হওয়া বন্ধুকে একজন মানুষ কি 880 কিলোমিটার দৌড়তে অনুপ্রাণিত করতে পারে? এর উত্তর জানতে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ম্যাক্সিম মসকালকোভ দুজনের সাথে দেখা করে তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে 2015 সাল থেকে ওয়াশিংটন ডিসির একজন সফল দাঁতের চিকিৎসক অর্থাৎ ডেন্টিস্ট তারা জিয়ার তার শ্বাসকষ্ট, ক্লান্তি, হাঁটতে অসুবিধে এবং এক দুঃসহ যন্ত্রণাদায়ক পিঠে ব্যথা এইসব উপসর্গগুলির কারণ আবিষ্কার করার চেষ্টা করছিলেন। স্বামীর মৃত্যুর খুব অল্প সময় পরেই তার শরীরে এই লক্ষণগুলি দেখা দেয়। স্টিভ পারসন সিনড্রোম গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তারা জিয়ার বলেন, At that point, I was feeling an enormous amount of stress from that event. আমার জীবনে সেই মুহূর্তে ওই ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ অনুভব করছিলাম এবং আমার বাচ্চাদের সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। তারাও তাদের বাবাকে হারিয়ে খুবই দুঃখ করছিল। আমরা সবাই খুবই শোকাহত ছিলাম। এন্ডোক্রিনোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, রিউমাটোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং অন্যান্য অনেক ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পরেও তিনি জানতেন না যে কি হচ্ছে এবং দিনে দিনে তার শরীরে এই লক্ষণগুলি আরো খারাপভাবে দেখা দিতে থাকে। তিনি বলেন, I could barely get off the couch. I couldn't take care of my kids. আমি খুব কষ্ট করে খাট থেকে নামতে পারতাম। আমার বাচ্চাদের কোনো যত্ন নিতে পারতাম না। শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকতে চলে এসেছিলেন আমাকে দেখাশোনা করার জন্য এবং আমাদের সঙ্গে থাকবার জন্য একজন মানুষকে সাথে রাখতে হয়েছে। অবশেষে 2017 সালে একজন নিউরোলজিস্টকে খুঁজে পেলেন যিনি তার এই রোগকে স্টিভ পারসন সিনড্রোম বলে নির্ধারণ করেছিলেন, যা হলো অটো ইমিউন রোগের বৈশিষ্ট্যযুক্ত একটি বিরল স্নায়বিক ব্যাধি। এর অর্থ হলো এই রোগে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজস্ব কোষগুলোকেই আক্রমণ করে বসে এবং এই রোগের কোনো চিকিৎসা নেই। এর লক্ষণ বা উপসর্গগুলোকে শুধু অপসারণ করার চেষ্টা করা হয়। এই রোগে আক্রান্তের সংখ্যা খুবই কম। লক্ষ লক্ষ লোকের মধ্যে কেবলমাত্র গড়ে একজন এই স্টিভ পারসন সিনড্রোম রোগে আক্রান্ত হন। তারা জিয়ার আরো বলেন, It takes on average 7 years to diagnose. এই রোগ নির্ণয় করতে গড়ে 7 বছর লেগে যায়, 7টা বছর। তার মতে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এর কারণ হলো এটি প্রায়শই মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স অথবা মনস্তাত্ত্বিক ব্যাধি ভাবা হয় এবং রোগ নির্ণয় করতে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায় এবং অনেক সময় লেগে যায়। তারা মেয়ো ক্লিনিকে কয়েকটি শারীরিক অনুশীলনের কোর্স করেছিলেন যা তাকে এই রোগের প্রকোপ থেকে কিছুটা স্বস্তি পেতে সাহায্য করেছিল। এদিকে অস্ট্রেলিয়ার দ্বীপ রাষ্ট্র তাসমানিয়ায় আলট্রা ডিস্টেন্স রানার শেন জেমস তিনি কিন্তু এই লক্ষণগুলো খুব ভালোভাবে জানতেন, কেননা তিনিও এই একই রোগে ভুগছিলেন। তাসমানিয়ান ডেভিল, যার বৈজ্ঞানিক নাম হলো সার্কোফিলাস হ্যারিসি, একটি মাংস পরজীবী প্রাণী এবং শেন জেমসকে এই ডাকনাম দেওয়া হয়েছিল। রানার শেন জেমস বলেন, feel that drained or you're in that much pain and it's just such a grind where it's আপনি খুব ক্লান্ত বোধ করবেন, সবসময় একটা দুঃসহ যন্ত্রণা অনুভব করবেন, ঘরে বাইরে আপনার সঙ্গে থাকবে এবং আপনি নিজেও জানেন যে আপনার বাকি জীবনটা আপনাকে
একে নিয়ে বেঁচে থাকতে হবে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে এই রোগ নিয়ে প্রাথমিক গবেষণার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ একটি বই লিখে এবং একটি অলাভজনক সংস্থা স্টিভ পারসন সিনড্রোম রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এই রোগ সম্বন্ধে আরো গবেষণার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, My role in this really is to take that 7-year number and squeeze that down. এই ক্ষেত্রে আমার ভূমিকা হবে রোগ নির্ণয়ের সেই 7 বছর সময়টিকে কমিয়ে আনা এবং এই রোগ যাতে আরো অল্প সময়ে সঠিকভাবে নির্ণয় করা যায় তারই ব্যবস্থা করা। সেন্ট জেমস সারা জীবন আশা করে আসছিলেন যে কেউ সিনড্রোম নিয়ে গবেষণা শুরু করবে, সুতরাং তিনি তার এই ফাউন্ডেশনকে সহায়তা করার জন্য এবং সিনড্রোমের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাসমানিয়ার মধ্য দিয়ে 880 কিলোমিটার দৌড় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেন্ট জেমস আরো বলেন, আপনি সত্যিই এখন স্টিভ পারসন সিনড্রোম রোগটি মোকাবেলায় এক উপায় খুঁজে পেয়েছেন, সুতরাং এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কি করবেন। এবং আমার ইচ্ছে ছিল লড়াই করা। আপনি কল্পনাও করতে পারবেন না যে কি কষ্টকর এই রোগ, কিন্তু বেঁচে থাকবার জন্য আপনি এই নিয়েই সব কাজ করে যাচ্ছেন। তারা জিয়ার বলেন, What you've been able to do is unbelievable to me. আপনি যা করেছেন তা আমার কাছে অবিশ্বাস্য এবং আমি চিরকালের জন্য আপনার কাছে কৃতজ্ঞ। 880 কিলোমিটার দৌড়তে সেন্ট জেমসের 3 সপ্তাহ সময় লেগেছিল এবং তিনি যে $20,000 সংগ্রহ করেছিলেন সিনড্রোমের উপর গবেষণা তহবিলের জন্য, সেই অর্থ কিন্তু তারা জিয়ারের ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। 24শে ফেব্রুয়ারি ভয়েস অব আমেরিকা তাদের প্রথম সম্প্রচারের 69তম বার্ষিকী উদযাপন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কালযুগের প্রথম দিনগুলিতে যুক্তরাষ্ট্র সরকার সিদ্ধান্ত নেয় যে নাৎসি ষড়যন্ত্রের জবাব দিতে তারা নিজস্ব সম্প্রচার কেন্দ্র খুলে সঠিক এবং পক্ষপাতহীন তথ্য তুলে ধরবেন। এভাবেই 1942 সালের 1 ফেব্রুয়ারি ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয় এবং 24শে ফেব্রুয়ারি জার্মান ভাষায় 15 মিনিটের এক অনুষ্ঠান সম্প্রচার করে শুরু হয় তাদের যাত্রা। Hier spricht die Stimme Amerikas. Heute und täglich von heute an. This is a voice speaking from America. Daily at this time, we shall speak to you about America and the war. The news may be good or bad. We shall tell you the truth. এই কণ্ঠ আপনারা শুনছেন আমেরিকা থেকে। প্রতিদিন এই একই সময় আমরা আপনাদের কাছে আমেরিকার কথা বলবো, যুদ্ধের কথা বলবো। সংবাদ ভালো বা মন্দ হতে পারে, তবে আমরা সত্যটি আপনাদের কাছে তুলে ধরবো। শুরু থেকেই ভয়েস অব আমেরিকা আমেরিকার জীবনধারার তথ্য তুলে ধরেছে এবং বাস্তবিকই আইন অনুযায়ী ভয়েস অব আমেরিকাকে নির্ভুল, উদ্দেশ্যমূলক এবং সমন্বিত সংবাদ প্রচার করতে হবে। আমেরিকান জনগণ এবং সংস্থাগুলির তাৎপর্যপূর্ণ চিন্তাধারার সুষম এবং সমন্বিত তথ্য প্রচার ও নীতিগুলি জানাতে হবে। ভয়েস অব আমেরিকার 20তম বার্ষিকীতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, তাঁর কথায় ভয়েস অব আমেরিকার করণীয় কাজ হবে সারা বিশ্বকে আমেরিকার গল্প বলা। Difficult and sensitive task. On the one hand, you are an arm of the government and therefore an arm of the nation. And it is your task to bring our story around the world in a way which serves to represent democracy and the United States. এটা স্পর্শকাতর ও দুষ্কর এক কাজ। একদিকে আপনি যেমন সরকারের একটি অঙ্গ এবং তাই দেশেরও একটি অঙ্গ, তাই আপনার করণীয় কাজ হবে বিশ্বের কাছে তথ্য পৌঁছানো যা গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রসন্ন দিকটি তুলে ধরে। আবার অন্যদিকে স্বাধীনতার কারণ ও এর অঙ্গ হিসেবে সত্যিকারের তথ্য তুলে ধরার প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। অলিভার ক্রমওয়েল যেমনি তার প্রতিকৃতি নিয়ে বলেছিলেন, আমাদেরকে আমাদের আঁচিল আর দাগ দিয়ে এঁকে দাও, যা হয়তোবা এই মুহূর্তে আকর্ষণীয় নাও দেখাতে পারে। এভাবেই বিশ্বের মানুষ শুনেছেন ভয়েস অব আমেরিকা থেকে শতাব্দীর বড় বড় ঘটনা প্রবাহের খবর। যেমনি শুনেছেন বিশ্বের 61 কোটি 50 লক্ষ জনগণ 1969 সালের 20 জুলাই তারিখে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সেই সংবাদ। টুইটার বার্তায় 1921 সালের 1 ফেব্রুয়ারি পররাষ্ট্র দপ্তরে যেমন জানায়, যুক্তরাষ্ট্র তাদের প্রথম সম্প্রচারে শ্রোতাদের যেমনি বলেছিল এই সংবাদ ভালো বা মন্দ হতে পারে, সেই সম্প্রচার থেকে শুরু করে আজ অব্দি ভয়েস অব আমেরিকা স্বাধীনতা ও গণতন্ত্রের সমর্থনে সারা বিশ্বের মানুষকে সেই তথ্য পৌঁছিয়েছে, একত্রিত ও সংযুক্ত করেছে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি
আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।